আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা 25-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন তাদের জন্য সুখবর। উপবৃত্তির যেই আবেদন ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যেই একাদশ শ্রেণীর বিজ্ঞপ্তি উপবৃত্তির সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে ষষ্ঠ এবং নবম শ্রেণীর সবাই বিশেষ ক্ষেত্রে আবেদন করতে পারবেন এই ফর্ম দিয়ে। গতবারের মতো কিন্তু এই বছর ফর্মটা আর নেই। এই বছর সম্পূর্ণ ফর্মটা একেবারেই পরিবর্তন করা হয়েছে। তো আজকের এই ভিডিও জুড়ে আমরা দেখব কিভাবে আপনি নিজে নিজেই এই ফর্মটা পূরণ করতে পারেন এবং কী রকম অ্যাকাউন্ট আপনার প্রয়োজন হবে এই উপবৃত্তি পাওয়ার জন্য। কীরকম অ্যাকাউন্ট আপনি যদি দেন সেক্ষেত্রে আপনার উপবৃত্তি পেতে আর কোনো ঝামেলা থাকবে না এবং কিভাবে ফর্মটা পূরণ করলে আপনার উপবৃত্তিটা সম্পূর্ণ নিশ্চিতভাবে আপনি পেতে পারেন, এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। এই ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো একাদশ শ্রেণীতে 25-26 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছেন তারা এই ফর্মটা পূরণ করে উপবৃত্তির আবেদন করবেন। আমরা একটু পরেই দেখব কিভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। তার আগে আমরা যদি একটু দেখে নেই যে এই উপবৃত্তির ফর্মটা পূরণ করার জন্য আপনার কীরকম অ্যাকাউন্ট লাগবে বা কীরকম রিকোয়ারমেন্টের আপনার অ্যাকাউন্ট হতে হবে আপনার এই উপবৃত্তির আবেদন করার জন্য। এখানে যদি আমরা একটু দেখি, এইখানে আমরা দেখব যে আপনার যাদের উপবৃত্তির জন্য আবেদন করবেন তাদেরকে আপনারা চাইলে ব্যাংক অ্যাকাউন্টও এবছর কিন্তু দিতে পারবেন। আপনি যদি দেখেন এখানে ফর্মের মধ্যে কিন্তু বলে দিয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টও দিতে পারবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট আপনার যদি না দিতে চান, অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, ব্যাংক অ্যাকাউন্টের জটিলতা থাকে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা যেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আছে সেটা বিকাশ বলুন, নগদ বলুন, রকেট বলুন, যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট আপনি দিতে চাইলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছু বিষয় মাথায় রেখে আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে হবে বা অ্যাকাউন্ট দিতে হবে। প্রথমত আমরা যদি একটু দেখি সেক্ষেত্রে আমরা দেখব প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে যার এনআইডি দিয়ে আপনি যার নামে অ্যাকাউন্টটা দিবেন, অর্থাৎ আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন তখন আপনাকে কিন্তু ওইখানে দিয়ে দিতে হবে যে আপনার এই অ্যাকাউন্টটা কার নামে। তো সেক্ষেত্রে আপনার অভিভাবক কিন্তু তাকে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনি একটু খেয়াল করে আপনারা এই ফর্মটা পূরণ করবেন। সেটা যার এনআইডি দিয়ে সিম তোলা অর্থাৎ সিম রেজিস্ট্রেশন করা, তার এনআইডি দিয়েই আপনাকে বিকাশ, রকেট বলুন বা নগদ বলুন এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অনেক সময় দেখা যায় যে একজনের এনআইডি দিয়ে সিম তোলা এবং এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আর একজনের আইডি দিয়ে খোলা, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা উপবৃত্তি পাবেন না বা কলেজ কর্তৃপক্ষ আপনার এই উপবৃত্তিটা কিন্তু এন্ট্রি দিতে পারবে না। সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা কি করবেন, মাথায় রেখে দেন আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। এরপর দ্বিতীয়ত আপনাকে অবশ্যই 10 সংখ্যার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের যে পূর্বের এনআইডি কার্ডগুলো আছে 17 সংখ্যার বলুন বা 13 সংখ্যার বলুন, ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যাকাউন্ট দিলে আপনার উপবৃত্তি হবে না, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ বলুন অথবা স্কুল কর্তৃপক্ষ আপনার এই ফর্মটা কিন্তু এন্ট্রি দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এই বিষয়টা মাথায় রেখে তারপরে আপনাদের যেই উপবৃত্তির ফর্ম সেইটা পূরণ করবেন, না হলে কিন্তু আপনার উপবৃত্তি পেতে অনেক ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে। এরপরে আসেন, পূর্বে উপবৃত্তি বা কোনো সরকারি অনুদান পেয়েছে এমন কোনো অ্যাকাউন্ট নাম্বার আপনি কিন্তু দিলে আপনার উপবৃত্তি হবে না। সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, না হলে আপনার কিন্তু উপবৃত্তি হবে না। এরপরে আসেন, নতুন অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি সাবমিশন করতে হবে। আপনি যদি নতুন কোনো নগদ অ্যাকাউন্ট খুলে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নগদ বলুন, বিকাশ বলুন বা রকেট বলুন, তার যেই কেওয়াইসি সেটা রিসাবমিশন করতে হবে। এইটা
যদি আপনি অ্যাপস দিয়ে করতে পারেন তাহলে তো ভালোই, আর যদি অ্যাপস দিয়ে আপনি হচ্ছে এই রিসাবমিশন না করতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকাশ, রকেট বা নগদ যে অ্যাকাউন্টেই হয় তাদের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি এই কেওয়াইসি রিসাবমিশন করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা ইতিপূর্বে যারা হচ্ছে কি করেছে, আপনার *167# ডায়াল করেই নগদ অ্যাকাউন্ট খুলে ফেলেছিল, ওই বিকাশ অ্যাকাউন্ট যদি আপনি দিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এই উপবৃত্তির ফর্মটা এন্ট্রি দেওয়া সম্ভব হবে না এবং আপনার উপবৃত্তি থেকে আপনি এমন আছে বাতিল হয়ে যেতে পারেন। সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এই কেওয়াইসি আপডেট বা নতুন কোনো অ্যাকাউন্ট খোলার 3 থেকে 5 কর্মদিবস পর হচ্ছে আপনারা কলেজে যোগাযোগ করবেন। এর আগে কিন্তু আপনার উপবৃত্তি সার্ভারে এই তথ্যটা যায় না, সেক্ষেত্রে আপনাকে 3 থেকে 5 কর্মদিবস অপেক্ষা করার পরে কলেজে আপনি যোগাযোগ করবেন। এই ওভারঅল এই সকল বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখে হচ্ছে আপনাদের উপবৃত্তির ফর্মে অ্যাকাউন্ট নাম্বারটা দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কি হবে, আপনার উপবৃত্তি পাওয়ার পসিবিলিটিটা অনেকটাই বেড়ে যাবে। এছাড়া হচ্ছে কলেজ কর্তৃপক্ষ আপনার উপবৃত্তির ফর্ম কিন্তু অনলাইনে এন্ট্রি করতে পারবেন, আর অনলাইনে এন্ট্রি না করলে কিন্তু আপনার উপবৃত্তি হবে না। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা বিবেচনা করে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি এই উপবৃত্তির ফর্মটা নিজেই সুষ্ঠুভাবে পূরণ করতে পারেন। সেইটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমত এইখানে আপনার হচ্ছে একটি ছবি কি করতে হবে, লাগাতে হবে। আপনি আপনার ছবি যদি এখানে না লাগান সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে। এরপরে আপনি এখানে কি করবেন, এইখানে আপনি আপনার যে শিক্ষাবর্ষ যে 25-26 এইটা আপনাকে লিখে দিতে হবে। যখন আপনি 25-26 শিক্ষাবর্ষ লিখে দিবেন এরপরে এখানে কি বলেছে যে শিক্ষার্থীর বোর্ড রেজিস্ট্রেশন নম্বর, এখানে আপনার যেই রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজি নাম্বারটা আপনি কি করবেন এখানে লিখে দিবেন। রেজি নাম্বারটা লিখে দেওয়া হয়ে গেলে এখানে আপনার বর্তমান শ্রেণী, যারা যেই শ্রেণীতে পড়ে থাকেন, আপনি যদি একাদশ হয়ে থাকেন একাদশ, আপনি যদি ষষ্ঠ শ্রেণী হয়ে থাকেন তাহলে 6, এইভাবে আপনি যেই শ্রেণীতে পড়েন সেই শ্রেণী এইখানে দিয়ে দিবেন। এরপরে আসেন শিক্ষার্থীর জন্ম সনদের বিষয়ে। এইখানে একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল করবেন, অনেকে এই ভুলটা করেন। অনেকের হচ্ছে যে পূর্বের যেই জন্ম সনদ আছে 16 সংখ্যার জন্ম সনদ বলুন এবং ইংরেজি সারা জন্ম সনদ, সেই জন্ম সনদগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দেন। এইখানে আপনাকে অবশ্যই 17 ডিজিটের যেই জন্ম সনদ আছে সেই জন্ম সনদটা হচ্ছে আপনাকে এখানে নাম্বার দিয়ে দিতে হবে এবং এইটার একটা কপি আপনাকে কিন্তু সংযুক্ত করতে হবে। 17 ডিজিটের যে জন্ম সনদ নম্বর আছে সেই জন্ম সনদ নম্বরটা এখানে লিখে দিবেন এবং এইখানে হচ্ছে আপনার যে সঠিক জন্ম তারিখ, প্রথমে হচ্ছে তারিখ লিখবেন, এরপরে মাস লিখবেন, এরপরে সাল লিখে আপনারা হচ্ছে এইটা পূরণ করে দিবেন। এই জন্ম সনদটা এবং হচ্ছে আপনার যে জন্ম তারিখ এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি। এরপরে আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি এখানে আমরা দেখতে পারবো এখানে যেমন শিক্ষার্থীর নাম নামে একটি অপশন আছে। এখানে আমরা কি করব, আপনার শিক্ষার্থীর যেই পুরো নাম সেইটা কিন্তু আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। আপনার যেই পুরো নাম, সম্পূর্ণ নাম সার্টিফিকেট অনুযায়ী সঠিকভাবে আপনি হচ্ছে আপনার যেই নাম সেটা লিখে দিবেন। যেমন আমি হচ্ছে আমার নামটা যদি এখানে লিখে দিই সাইফুল ইসলাম, এইটা আমি এখানে লিখে দিলাম। এটা লিখবো আমি হচ্ছে বাংলাতে এবং এইখানে হচ্ছে আমার নামটা আমি লিখে দেব ইংরেজিতে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা এখানে নিজের নাম ইংরেজিতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার এখানে শিক্ষার্থীর যেই জেন্ডারের বিষয় আছে সেইটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, আপনার যেই জেন্ডার, আপনি যদি ছেলে হন ছেলে, আপনি যদি মেয়ে হন মেয়ে, অথবা তৃতীয় লিঙ্গের যদি কেউ হয়ে থাকেন সেক্ষেত্রে তৃতীয় লিঙ্গ অপশনটাতে টিক দিয়ে দিবেন। এখানে আপনার শুধু টিক দিলেই হবে। এরপর আপনার শিক্ষার্থীর জন্মস্থান, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। এইখানে আপনাকে আপনার জেলার নামটা হচ্ছে দিয়ে দিলেই হবে। কেউ যদি ঢাকা জেলায় জন্মগ্রহণ করতে থাকেন সেক্ষেত্রে ঢাকা দিবেন। যেই জেলায় আপনি জন্মগ্রহণ করে থাকেন এইখানে আপনি সেই জেলার নাম দিয়ে দিবেন। এরপর জাতীয়তা বাংলাদেশি লেখা আছে, আপনি শিক্ষার্থী সেইটাও লেখা আছে। এরপর এখানে হচ্ছে
আপনার ধর্ম চাইবে, আপনি যেই ধর্মের হয়ে থাকেন সেই ধর্মের নাম এইখানে কিন্তু লিখে দিবেন। আমি ইসলাম ধর্ম লিখে দিচ্ছি। এরপরে আছে পিতা মাতার তথ্য, পিতার এনআইডি কার্ড। এখানে হচ্ছে 10 সংখ্যার যেই এনআইডি কার্ড আছে সেই এনআইডির নাম্বারটা হচ্ছে আপনি কি করবেন, এইখানে লিখে দিবেন। এরপরে আপনার পিতার যেই জন্ম তারিখ, এখানে হচ্ছে জন্ম তারিখ, যেই জন্ম তারিখ হচ্ছে আপনার পিতার, সেই জন্ম তারিখটা এখানে লিখে দিবেন। এরপরে আপনার পিতার নাম, এইখানে সম্পূর্ণ নাম আপনার সার্টিফিকেট অনুযায়ী বাংলায় লিখে দিবেন। পিতার নাম আপনাকে কি করতে হবে, বাংলায় লিখে দিতে হবে। এরপর হচ্ছে পিতার নাম ইংরেজিতে লিখে দিতে হবে, ফাদার্স নেম আপনাকে ইংরেজিতে লিখে দিতে হবে। এইগুলো লেখা হয়ে গেলে আপনাকে কি করতে হবে, আপনি একটু স্ক্রল করে আমরা দেখাচ্ছি এই ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন, আপনারা জাস্ট একটু সঠিকভাবে পূরণ করার চেষ্টা করবেন। এরপরে আপনি এখান থেকে কি করবেন, এইখানে আপনার মায়ের যে এনআইডি নাম্বারটা আছে সেইটা এখানে আপনি লিখে দিবেন। এরপরে তার জন্ম তারিখ, এরপর হচ্ছে এখানে আপনার মাতার নাম বাংলায় লিখে দিবেন। এরপরে এখানে ইংরেজিতে হচ্ছে আপনার মাতার নাম লিখে দিবেন। এইভাবে হচ্ছে আপনি পূরণ করতে থাকবেন। এরপরে আপনি যেই বিষয়টা সতর্কতার সাথে করবেন সেটা হচ্ছে এইখানে অভিভাবকের তথ্য। আপনি একটা বিষয় পূর্বেই খেয়াল করবেন, আপনি অ্যাকাউন্টে যার নাম দিবেন তার তথ্যটাই এখানে দিবেন। অর্থাৎ আপনার এই অ্যাকাউন্ট যদি আপনার হচ্ছে পিতার নামে থাকে, আপনার বিকাশ অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি অভিভাবক হিসেবে পিতাকে দিবেন, অথবা যদি মাতার নামে অ্যাকাউন্ট থাকে অভিভাবক হিসেবে মাতায় দিবেন, অথবা অন্য কেউ যদি আপনার অভিভাবক হয়ে থাকে এখান থেকে অন্য কেউতে টিক দিয়ে দিবেন। এখানে দেখুন লিখে দিয়েছে অন্যান্য অভিভাবক বলতে কেবলমাত্র পিতা ও মাতার মৃত্যুজনিত কারণে আপন ভাই বোন, দাদি দাদা, নানি নানা, এই সব আত্মীয় স্বজনকে আপনারা দিতে পারবেন। এরপরে আপনারা যখন প্রথম পৃষ্ঠা শেষ হবে এখানে হচ্ছে কি করবেন, অভিভাবকের টিপসই বা স্বাক্ষর যদি দিতে পারে, এখানে হচ্ছে অভিভাবকের স্বাক্ষরটা আপনারা কি করবেন, এইখানে দিয়ে দিবেন। অভিভাবকের স্বাক্ষরটা এখানে দিয়ে দিবেন এবং হচ্ছে আপনার শিক্ষার্থী হিসেবে আপনার স্বাক্ষরটা কি করবেন, আপনারা এইখানে দিয়ে দিবেন। এবং হচ্ছে এইখানে আপনার যে অভিভাবক আছে সেই অভিভাবকের স্বাক্ষর যদি না দিতে পারে টিপসইটা দিয়ে দিবেন। এরপরে কি করবেন, একটু স্ক্রল করে আপনারা চলে আসবেন নিচে। এখানে হচ্ছে উপবৃত্তি প্রাপ্তির জন্য অভিভাবক হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তার তথ্য নিম্নে প্রদান করুন। এখানে হচ্ছে যাকে উপবৃত্তির জন্য অভিভাবক হিসেবে আপনারা হচ্ছে কি করেছেন, সিলেক্ট করেছেন, তার 10 সংখ্যা অথবা 17 সংখ্যার যেই এনআইডি কার্ড নাম্বার সেইটা এখানে এনআইডি নাম্বারটা লিখে দিবেন এবং এখানে হচ্ছে তার জন্ম তারিখ যত হয় তত এখানে জাস্ট বসিয়ে দিবেন। এরপরে তার নাম অবশ্যই এখানে বাংলায় লিখে দিবেন। আমি একটি নাম লিখে দিচ্ছি, যেমন হচ্ছে একটি নাম লিখে দিলাম, তারপরে তার নাম ইংরেজিতে লিখে দিলাম, এইভাবে তার নাম লিখে দিবেন এবং এইখানে তার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা লিখে দিবেন এবং এখানে হচ্ছে তার পেশা, সে কি করে, যদি সে কৃষক হয় তাহলে কৃষক দিবেন, বা তার যেই পেশা সেই পেশাটা এখানে দিয়ে দিবেন। পেমেন্ট সংক্রান্ত তথ্যের এখানে শিক্ষার্থী নির্মুক্ত কোনো হিসাবধারীর নামে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক তাতে টিক দিন। যদি হচ্ছে আপনার পিতা হিসেবে পিতার অ্যাকাউন্টে পেতে চান সেক্ষেত্রে পিতার এখানে টিক দিবেন। যদি মাতার অ্যাকাউন্টে টাকা পেতে চান মাতার এই অপশনে টিক দিবেন। যদি নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসেবে, যদি আপনার নিজের নামে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, অনেক সময় নিজের এনআইডি কার্ড হয়ে যায়, সেক্ষেত্রে নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে এই অপশনটা টিক দিয়ে দিবেন। শিক্ষার্থী নির্মুক্ত কোনো আর্থিক সেবার মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে ইচ্ছুক তাতে টিক দিতে হবে। আপনি যদি ব্যাংকিং খাতে টাকা নিতে চান, এজেন্ট ব্যাংকিং বা স্কুল ব্যাংকিং, সেক্ষেত্রে এখানে টিক দিবেন। যদি এজেন্ট ব্যাংকিং হয় তাহলে এখানে টিক দিবেন। আর যদি মোবাইল ব্যাংকিং হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই মোবাইল ব্যাংকিংয়ের অপশনে টিক দিয়ে দিবেন। যেহেতু আমরা আজকে কথা বলবো বিকাশ অ্যাকাউন্ট নিয়ে, যদি হচ্ছে আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট হয় তাহলে হচ্ছে এই অপশনগুলো আপনারা
পূরণ করে দিবেন ব্যাংকের নাম, তারপরে হচ্ছে ব্যাংকের শাখা, তারপরে অ্যাকাউন্টধারীর নাম, যার নামে অ্যাকাউন্ট তার নাম, এবং হচ্ছে এখানে ব্যাংক অ্যাকাউন্ট যেই নাম্বার আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি নিজের যে বিকাশ অ্যাকাউন্ট সেইটার মাধ্যমে হচ্ছে আপনার বিকাশ বা নগদ বা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের টাকাটা পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে ব্যাংকের নাম বা মোবাইল ব্যাংকিংয়ের নাম এখানে আপনাকে লিখে দিতে হবে। আমি সিম্পলি হচ্ছে ধরুন বিকাশ লিখে দিলাম। এরপরে হচ্ছে নিচের অপশনে আমি কি করব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টে হচ্ছে আপনার টাকা আসবে এটা হচ্ছে আপনার এই অভিভাবকের এনআইডি দিয়ে খুলতে হবে। এখানে কি বলে দিয়েছে দেখুন, অভিভাবকের এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনার যেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন, এবং হচ্ছে নিচে যে অপশনটা আছে অ্যাকাউন্টধারীর নাম, অর্থাৎ যার নামে আপনার হচ্ছে এই অ্যাকাউন্ট, যার নামে অ্যাকাউন্ট আপনারা এখানে তার নাম এনআইডি অনুযায়ী হুবহু টাইপ করে দিবেন। যার নামে অ্যাকাউন্ট তার নাম হুবহু এখানে কি করবেন, টাইপ করে দিবেন। তাহলে আপনাদের দ্বিতীয় পৃষ্ঠার কাজ শেষ হয়ে যাবে, এবং এখানে অভিভাবকের সেম স্বাক্ষর এবং আপনার স্বাক্ষরটা আগের মতোই দিয়ে দিতে হবে। এরপরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসলে এখানে আমরা দেখতে পারবো যে শিক্ষার্থীর ঠিকানা। তো এইখানে আপনি কি করবেন, আপনি এখানে আপনার বিভাগ, এরপর এখানে আপনার ইউনিয়ন পরিষদ, এখানে আপনার জেলা, এখানে ওয়ার্ড নাম্বার, এখানে হচ্ছে উপজেলা, এখানে বাসার নাম্বার, এগুলো সেমভাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানাগুলো আপনারা কি করবেন, এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট একটু দেখবেন শিক্ষার্থীর বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যেই তথ্য সেইটা আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান কোন বিভাগে অবস্থিত, এবং হচ্ছে আপনি একাদশ শ্রেণীর হচ্ছে গ্রুপ, কোন গ্রুপে আছেন। যদি আপনি হচ্ছে মানবিক গ্রুপে থেকে থাকেন বা হচ্ছে ব্যবসায় শিক্ষার শাখা অথবা বিজ্ঞান, সেক্ষেত্রে আপনারা লিখে দিবেন। এখানে আপনি যেই গ্রুপের হয়ে থাকেন আপনারা এখানে সেই গ্রুপের নাম লিখে দিবেন, এবং হচ্ছে নিচে হচ্ছে আপনার যেই শ্রেণী রোল, আপনার যেই শ্রেণী রোল সেই শ্রেণী রোল লিখে দিবেন, এবং আপনার কলেজ যেই উপজেলায় অবস্থিত বা জেলায় অবস্থিত সেটা দিয়ে দিবেন। এরপর এইখানে হচ্ছে আপনি কি করবেন, আপনার যেই কলেজের নাম আছে সেই কলেজের নামটা বসিয়ে দিবেন। এরপর বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসলে আমরা দেখব যে আবেদনকারীর পারিবারিক আর্থিক অবস্থা সংক্রান্ত এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যে আবেদনকারীর পড়ালেখার খরচ কে বহন করছে। যদি পিতা বহন করে পিতা, মাতা বহন করলে মাতা, এবং অন্যান্য অভিভাবক বহন করে থাকলে তাদের যেই অভিভাবক আছে সেই অপশনটায় আপনারা জাস্ট টিক দিয়ে দিবেন। এখানে আপনাকে টিক দিয়ে দিলেই হবে। এরপর আবেদনকারীর পিতা মাতা কি জীবিত, যদি জীবিত হয় দুজনেই জীবিত কিনা, বা শুধু মা জীবিত, বা শুধু বাবা জীবিত, বা কেউ জীবিত নাই, এই অপশনগুলো যেটা সঠিক আপনাকে সেই অপশনে টিক দিয়ে দিতে হবে। পিতামাতা কেউ জীবিত না থাকলে আপনাকে কিন্তু তাদের মৃত্যু সনদ, আপনার যে আবেদনের কপি সেইটার সাথে সংযুক্ত করতে হবে। এবং আবেদনকারীর পিতামাতার শিক্ষাগত যোগ্যতা যদি নিরক্ষর হয় নিরক্ষর, বা মাধ্যমিক পাস বা স্নাতক যেইটাই হয় আপনারা এখান থেকে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিতে পারবেন। এরপরে আসেন 4 নম্বরে, এখানে বলছে আবেদনকারীর মাতার শিক্ষাগত যোগ্যতা কত। আবেদনকারীর পিতার যোগ্যতা পেলাম, এরপর মাতার যোগ্যতা যেটা হয় এখান থেকে আপনি সেটা দিয়ে দিবেন। এরপরে 5 নম্বরে আবেদনকারীর কতজন ভাই বোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, অর্থাৎ আপনারা কতজন পড়াশোনা করতেছেন। 2-এর অধিক যদি হয় এটাই দিয়ে দিবেন, বা 2 জন হলে এটাই দিয়ে দিবেন। যারা অধ্যয়নরত আছে বর্তমানে সেই অপশনগুলো আপনারা দিয়ে দিবেন। এরপর আবেদনকারী কি অন্য কোনো উৎস থেকে উপবৃত্তির বা শিক্ষাবৃত্তি পান কিনা, যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ, আর যদি পেয়ে না থাকেন সেক্ষেত্রে না দিয়ে দিবেন। তো এই সেক্ষেত্রে আপনারা এখানে না দিয়ে দিলেন। এবার আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধকতা কার্ড আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না দিয়ে দিবেন। আর যদি হ্যাঁ দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রমাণপত্রের একটি কপি এই আবেদনের সাথে সংযুক্ত করে দিতে হবে। আবেদনকারী কি জন্মগতভাবে বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, যদি ভুগে থাকেন তাহলে হ্যাঁ, আর না ভুগে থাকলে না।
যদি হ্যাঁ দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইটার প্রমাণপত্র হিসেবে একটি কাগজ আপলোড করতে হবে, আর না দিলে কিছু আপলোড করতে হবে না। আবেদনকারীর পিতা মাতা অভিভাবকের কি শারীরিক কোনো প্রতিবন্ধকতার যে কার্ড সেটা কি আছে? যদি থাকে হ্যাঁ, না থাকলে না। না থাকলে আপনাকে কিছুই করতে হবে না, আর হ্যাঁ হলে অবশ্যই সাথে প্রমাণ আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে আপনি জাস্ট কি করবেন, এরপরে 10 নম্বরে যেটা আছে আমরা যদি একটু দেখি, এখানে বলছে আবেদনকারীর পিতা মাতা অভিভাবক কি জন্মগত বা দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন কিনা। যদি ভুগে থাকেন হ্যাঁ, না হলে না। হ্যাঁ হলে আপনাকে অবশ্যই সেটার প্রমাণপত্র আপলোড করতে হবে। এই পেজটা পূরণ করা হলে এখানে আপনার টিপসই বা স্বাক্ষর আপনার পরিবারের এবং এখানে আপনার স্বাক্ষর দিয়ে দিতে হবে। এরপরে জাস্ট স্ক্রল করে একটু নিচে চলে আসলে আরও কিছু অপশন আমরা পেয়ে যাব এখানে। সেটা হচ্ছে 11 নম্বরে আবেদনকারীর পিতামাতা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য কি দীর্ঘমেয়াদী বা জন্মগত কোনো রোগে ভুগছেন কি না। যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। হ্যাঁ হলে আপনাকে প্রতিটার কিন্তু আপনার প্রমাণপত্র দিতে হবে। এইখানে পেশা কি আপনার পিতামাতা বা অভিভাবকের কি পেশা, এইগুলো দেখে দেখে আপনারা হচ্ছে এখান থেকে সবগুলোতে টিক দিয়ে দিবেন। আপনার বসত বাড়িতে কয়টি ঘর আছে, কয়টি কক্ষ আছে, এরপর হচ্ছে আপনার বসত ঘর কি পাকা কিনা, এই সকল বিষয় আপনারা দেখে এখানে টিক দিয়ে দিবেন, যাতে হচ্ছে আপনার উপবৃত্তিটা হয় এরকমভাবেই দিয়ে দিবেন। অর্থাৎ তো সেক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করে আপনাকে উপবৃত্তি দেওয়া হবে। এরপরে এখানে আবার হচ্ছে আপনার যে পরিবার, সেই পরিবারের অভিভাবক যিনি আছেন সেই অভিভাবকের এখানে টিপসই বা স্বাক্ষর দিতে হবে এবং এখানে আপনার স্বাক্ষর দিতে হবে। এরপরে এখানে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে আবার আপনাকে লিখে দিতে হবে। এখানে লিখে দিলেন, এরপর হচ্ছে এই প্রতিষ্ঠানের যে EIIN নাম্বার আছে, একটি EIIN নাম্বার আছে, সেই EIIN নাম্বারটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার পরে এখান থেকে যে বাকি যেই অপশনটা আছে সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আবেদনপত্র যাচাই বাছাই কমিটি সুপারিশ ও স্বাক্ষর। যাচাই বাছাই কমিটির যারা হচ্ছে সদস্য আছেন তারা কি করবেন, কলেজ কর্তৃপক্ষ আপনার এই আবেদনটা যাচাই বাছাই করার পর যদি আপনি যোগ্য হন তাহলে কি করবেন, তাহলে হচ্ছে আপনার এখানে তারা টিক চিহ্ন দিবেন যে আপনি হচ্ছে যোগ্য এই উপবৃত্তিটা পাওয়ার জন্য। এরপরেই কিন্তু আপনার এই ফর্মটা যে SSP যেই ওয়েবসাইট আছে উপবৃত্তির সেখানে এন্ট্রির জন্য সুপারিশ প্রাপ্ত হবে। আর একটা কথা বলে রাখি, এটা এন্ট্রি হলেই কিন্তু আপনি উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। এই ফর্মটা আপনি সাবমিট করার পরেও আপনার হচ্ছে এই আবেদনটা মন্ত্রণালয়ে যাচাই বাছাই করে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট তারপরেই কিন্তু আপনাকে উপবৃত্তি দেওয়া হবে। এখানে হচ্ছে আপনার যে শ্রেণীর শিক্ষক যাচাই বাছাই কমিটি তিনি স্বাক্ষর করবেন। এই অপশনগুলো সম্পূর্ণ কলেজের উপর ডিপেন্ড করে। এরপরে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টের বিষয়ে আপনাদের এখানে বলে দিয়েছে কীরকম অ্যাকাউন্ট আপনাদের দিতে হবে, যেটা আমরা ভিডিওর শুরুতেই ইতিমধ্যে কিন্তু আলোচনা করেছিলাম। তারপরেও হচ্ছে এই অপশনগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি হচ্ছে এই যেই ফর্ম আছে উপবৃত্তির ফর্ম, সেই ফর্মটা হচ্ছে ফর্মটার লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া হচ্ছে আমার কিভাবে হচ্ছে আপনারা নগদ বা বিকাশের KYC রিসাবমিশন করবেন এ নিয়েও আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।